দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছে ইশরাত জাহান। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ভারতীয় বিমান বাহিনী। সীমান্তবর্তী দুই রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তানের সাথে এই দুই রাজ্যের সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দেওয়া হয়েছে শুট অ্যাট সাইট অর্ডার। এদিকে ভারতের সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, পাকিস্তানে হামলায় ১০০-র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আর এই পর্যন্ত ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা তুঙ্গে। ভারতের হামলার পর প্রতিশোধের আগুনে পড়ছে পাকিস্তান। অঙ্গীকার করেছে পাল্টা হামলার। সেই আশঙ্কায় সব রকম প্রস্তুতি নিয়েছে ভারত। পাকিস্তানের সাথে ১০৩৭ কিলোমিটার জুড়ে সীমান্ত রয়েছে ভারতের রাজস্থানে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এ রাজ্যে। সম্পূর্ণ সিল করা হয়েছে সীমান্ত। সন্দেহজনক কিছু দেখলেই নির্দেশ দেওয়া হয়েছে শুট অ্যাট সাইটের। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে ব্ল্যাকআউট। পাঞ্জাবেও জারি হয়েছে হাই অ্যালার্ট। এই দুই রাজ্যের সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। আকাশপথে দফায় দফায় টহল দিচ্ছে বিমান বাহিনী। কার্যকর করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। নিষিদ্ধ গণজমায়েত, বন্ধ রয়েছে স্কুল। এমন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, অপারেশন সিঁদুরে শতাধিক সন্ত্রাসী নির্মূল হয়েছে। বৈঠকে পেহেলগামে সন্ত্রাসী কাণ্ডের জবাবে কেন্দ্রীয় সরকারের পাল্টা পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায় সব দল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও পাল্টা বিবৃতি দিয়েছে। ব্রিফিংয়ে গতকাল রাত থেকে ভারতের ছোড়া ২৫টি ইসরায়েলে তৈরি হারপ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দুপক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষের পর ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে টেলিফোনে কথা হয়েছে। উত্তেজনা চললেও কূটনৈতিক ও দ্বিপাক্ষিক চ্যানেলগুলো খোলা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অবশ্য কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলা যেন সর্বাত্মক যুদ্ধের রূপ না নেয়, সেই আশাই করছে বাংলাদেশ। অনেক অঙ্ক কষে ঢাকার আন্তর্জাতিক বিশ্লেষকদের মত, পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, যুদ্ধ সর্বব্যাপী রূপ নেবে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের ভূমিকার উপরে গুরুত্ব দিচ্ছেন তারা। হামলা পাল্টা হামলা আর জীবনহানির মধ্য দিয়ে চলছে ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি। যদিও এখন পর্যন্ত দুপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উদ্বেগ কমছে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দুপক্ষকেই শান্ত থাকার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে। প্রশ্ন উঠছে, খণ্ডযুদ্ধ কি লম্বা সময়ে গড়াবে, রূপ নেবে সর্বব্যাপী? বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশই পারমাণবিক ক্ষমতাধর, ফলে যুদ্ধ বেশি দূর না গড়ানোর সম্ভাবনাই বেশি। ইন্ডিয়া পাকিস্তান দুটোই কিন্তু দুটো নিউক্লিয়ার পাওয়ার। সো এইরকম ধরনের এটা যদি খুব সর্বব্যাপী বলতে যদি আপনি বুঝান যে এটা একেবারেই নিউক্লিয়ারের দিকে রূপ নেবে, সেটা কিন্তু আমি মনে করি না। কারণ তার আগেই এটাকে বিশ্ব নেতারা এটাকে ডিএসকেলেট করে দেওয়ার চেষ্টা করবে। এবং অলরেডি আমরা দেখছি যে দু দেশেরই নাগরিক সমাজ থেকে এ ধরনের কথাবার্তা উঠছে। যুদ্ধটা যেভাবে এটাকে অ্যাভয়েড করা উচিত এবং শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে, নেগোসিয়েশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, ডায়ালগ আর নেগোসিয়েশনের কোনো অল্টারনেটিভ নাই। উপমহাদেশের হাওয়া যেহেতু গরম, তাই বাংলাদেশকে সতর্ক থাকার কথা বারবারই বলছেন তারা। একটা জিনিস কি, নিচে থেকে তো এক ধরনের তো আমাদের প্রস্তুতি থাকা দরকার। যুদ্ধের সেলফ ডিফেন্সেরও তো একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ যে ধরনের যুদ্ধ হচ্ছে, এটা যদি আমরা বলি, এখানে তো নন স্টেট অ্যাক্টার্সরাও ইনভলভড আছে। আমাদের জাতীয় কনসেনসাস আসছে। আমাদের যে পলিটিক্যাল লিডাররা, ওনারা চুপ করে বসে থাকলে হবে না। এখনই ওনার বক্তব্য দিয়ে একসঙ্গে আসবে যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। নানা সমস্যা জর্জরিত যখন বিশ্ব, তখন ভারত পাকিস্তান যদি নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে, তা প্রতিবেশী বাংলাদেশ সহ পুরো পৃথিবীকেই সংকটে ফেলবে বলে মনে করা হচ্ছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার বিষয়ে জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র নিউজরুম এডিটর সামিয়া জান্নাহ। সামিয়া, গতকাল ভারতের হামলার পর পাকিস্তানকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করতে দেখেছি আমরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। এখন পাকিস্তানের পাল্টা হামলাকে মাথায় রেখে ভারত কী ধরনের প্রস্তুতি নিচ্ছে? ইশরাত, আমরা যদি দেখি গত 15 দিনের মূলত যেই ঘটনা প্রবাহ পেহেলগামে যেই সন্ত্রাসী কাণ্ড, সেটির পরে কিন্তু আসলে ভারত পাকিস্তানকেই দোষারোপ করেছে এবং তারই শাস্তি হিসেবে কিন্তু পাকিস্তানে যেই হামলা চালিয়েছে আমরা গতকাল দেখেছি। এই হামলার পর থেকেই পাকিস্তান ক্ষোভে ফুঁসছে এবং এক ধরনের প্রতিশোধ নেবার যে অঙ্গীকার তাদের কণ্ঠে কিন্তু সেটি আমরা শুনেছি। সেই হিসেবে আসলে একরকম বলাই যেতে পারে যে ভারতে পাকিস্তানের একটি পাল্টা হামলা অনেকটাই অবধারিত এবং সেই হিসেবে ভারত কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। আমরা দেখেছি যুদ্ধকালীন মহড়া চলেছে এবং সেই মহড়া কিন্তু এখন আরও জোরালো হয়েছে। দেখেছি আমরা যে ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ রাতের বেলা সম্পূর্ণরূপে অন্ধকার করে যে ব্ল্যাকআউট পালন করা, সেটি হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে, অর্থাৎ শত্রুপক্ষ যেন কোনো একটি স্থাপনা বা একটি অঞ্চলকে নিশানা করতে না পারে। এবং সীমান্তবর্তী যে দুটি রাজ্য রয়েছে ভারতের, রাজস্থান এবং সেই সাথে রয়েছে পাঞ্জাব, এই দুটি রাজ্যে কিন্তু আমরা দেখেছি যে সীমান্ত একদম পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের অনুপ্রবেশের সুযোগ যেন না থাকে। এবং পাশাপাশি সেখানে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং সেই সাথে সেখানে আরও যেটি জোরদার করা হয়েছে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিও কার্যকর করা হয়েছে। অর্থাৎ এক ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। পাকিস্তানের পাল্টা হামলার একটা সংখ্যা কিন্তু ভারতের মধ্যেও রয়েছে এবং সেখানকার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে গতকাল আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং সেখানে সব রাজ্যকেই সেই হিসেবে ব্যবস্থা নিতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধরনের পাকিস্তানের পাল্টা হামলার সংখ্যায় সবভাবেই ভারত প্রস্তুত রয়েছে এবং আকাশপথেও তো টহল যেটি রয়েছে বিমান বাহিনীর ভারতের, সেটিও চলছে, সেটিও জারি রয়েছে। সবভাবেই আসলে সীমান্তে বিএসএফ কে বলা হয়েছে। একটা ব্যাপার আমরা দেখছি যে দুই দেশই কেউ কাউকে ছাড় দিতে রাজি না, সেক্ষেত্রে এই সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে কিনা? একদমই সর্বাত্মক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা যেমন আমরা উড়িয়ে দিতে পারি না, তেমনি আবার আমরা যদি অতীতের ইতিহাস দেখি 47, 65, 71 এবং 1999 সালে ভারত পাকিস্তান 4বার যুদ্ধে জড়িয়েছে এবং এরপরে 2016 এবং 2019 সালে কিন্তু দুপক্ষের যে উত্তেজনা, সেটি যুদ্ধ পর্যন্ত গড়ানোর আগেই কিন্তু উত্তেজনা এক ধরনের প্রশমন করা হয়েছে। এক্ষেত্রে আসলে বহির্বিশ্বের একটি অবদান তো ছিলই, অনেক দেশ, এখানে যুক্তরাষ্ট্র, চীন এবং বহির্বিশ্বের যে মধ্যস্থতার একটি ভূমিকা আমরা সেটি দেখেছিলাম। তবে এবার আসলে সেটি কতটুকু কার্যকর হবে সেটি এখনই বলা মুশকিল। তবে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে আজকে তিনি বলেছেন যে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, এখন অনেক হয়েছে এবং তিনি মধ্যস্থতার একটি প্রস্তাবও কিন্তু দিয়েছেন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমি যদি একটু জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু তিনি নয়াদিল্লিতে রয়েছেন এবং তিনি দুপক্ষই ইসলামাবাদে এর আগে সফর করেছেন, এখন তিনি দিল্লিতে সফর করছেন। এই যে উত্তেজনা সেটি প্রশমন এক ধরনের আলোচনার মাধ্যমে ভূমিকা রাখার জন্যই তিনি আসলে সেখানে গিয়েছেন। আমরা দেখেছি তুরস্ক এখানে ভূমিকা রাখার চেষ্টা করছে এবং আরেকটি যে বড় পরাশক্তি রাশিয়া আছে সেটিও এখানে আসলে বড় একটি ভূমিকা রাখার চেষ্টা করছে। তো শেষ পর্যন্ত এটি আসলে সর্বাত্মক যুদ্ধে কতটুকু গড়াতে পারে বা আদৌ পারে কিনা, যেহেতু পারমাণবিক শক্তিধর দুটি দেশ, সেটি আসলে আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। ধন্যবাদ সামিয়া জান্নাহ। পাল্টাপাল্টি হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এবার থামবে এমন আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া উপমহাদেশের চিরবৈরী দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দেন তিনি। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে, তাই তিনি আশা করেন এখন তারা থামবে। ভারত পাকিস্তানের বুধবারের সংঘাতকে ভয়ানক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন দুই পক্ষের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তার। জানান, উত্তেজনা নিরসনে কিছু করার থাকলে তিনি তা করবেন। পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সকালে নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে 20তম ভারত ইরান যৌথ কমিশন বৈঠকে সহ সভাপতিত্ব করবেন আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সফরের মধ্য দিয়ে ভারত ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং বৃদ্ধির একটি সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জয়সওয়াল। নয়াদিল্লি তেহরান সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে ইরানি মন্ত্রী বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। ভারত পাকিস্তানের ব্যাপারে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন এবং পাকিস্তান থেকে ক্রিক ফ্রেঞ্চের বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর অয়নজিৎ সেন আপনার কাছে আসবো, তার আগে আমি একটু বাংলাদেশি যে ক্রীড়া সাংবাদিক আছেন পাকিস্তানে তাসফিক পলক, তিনি পিএসএল কভার করতে গিয়ে সেখানে আটকে গেছেন, তার সঙ্গে একটু আগে কথা বলে নিতে চাই। তাসফিক, একটু যদি বলেন যে আপনি এখন আছেন খুব সম্ভবত রাওয়ালপিন্ডিতে, এখান থেকে মুজফফরাবাদ খুব বেশি দূরে না, তো সেখানকার পরিস্থিতি যদি আমাদেরকে জানান, সাধারণ মানুষের মধ্যে কী ধরনের আতঙ্ক বিরাজ করছে? ধন্যবাদ। আমি রাওয়ালপিন্ডিতে আছি, যেটা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয়, প্রায় 10 মিনিট হাঁটা পথ। আর মুজফফরাবাদের কথা যেটা বললেন সেটা এখান থেকে 137 কিলোমিটার দূরে। তো সেটার আসলে প্রভাব এখানকার, আপনি যদি রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদে, আসলে আমরা গতকালকে বাইরে গিয়েছিলাম, আজকেও দেখেছি যে এখানে আসলে জনজীবন একেবারেই স্বাভাবিকভাবে চলছে, দূরপাল্লার বাসগুলো চলছে, রাস্তায় বড় বড় ট্রাকগুলো চলছে, সাধারণ মানুষ যেরকম বাইরে আসলে বিভিন্ন প্রয়োজনে তারা বাইরে যেভাবে ঘোরাঘুরি করেন, আজকেও কিন্তু সেভাবেই তারা বাইরে ঘোরাঘুরি করছেন। এবং রাওয়ালপিন্ডিতে আসলে কোনো ধরনের মানে সাধারণ মানুষকে দেখে কোনো ধরনের বোঝার উপায় নেই যে বর্ডারে কিংবা মুজফফরাবাদে যে কি ধরনের আসলে পরিস্থিতি। জি, সীমান্তে যারা আছেন, দুঃখিত, যে আপনি যেখানে আছেন রাওয়ালপিন্ডিতে, সেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করছেন, সীমান্তে যা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। জি অবশ্যই, তারা আসলে জনমনে একটা আতঙ্ক তো রয়েছেই, তারা আসলে একটা চাপা আতঙ্ক। কিন্তু যেটা হয়, আমি 2-3 জনের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজনের সঙ্গে আসলে কথা বলেছি, এবং বিশেষ করে কালকে যখন আমি ইসলামাবাদে গিয়েছিলাম প্র্যাকটিস কভার করতে পেশোয়ার জালমির, পিএসএল এর দল পেশোয়ার জালমির, তখন আমি যিনি আসলে আমার ট্যাক্সি ড্রাইভার ছিলেন তার সঙ্গে আমি কথা বলছিলাম যে আসলে তারা এটা নিয়ে আতঙ্কিত কিনা বা তারা ভয় পাচ্ছেন কিনা। তাদের সবার কথা একটাই যে আমাদের পাকিস্তান আর্মি যথেষ্ট শক্তিশালী, আমরা এটা নিয়ে একেবারেই ভয় পাই না, এবং এই ধরনের ঘটনা আমাদের জন্য একেবারে নতুনও নয়, আমরা এই ধরনের ঘটনায় অভ্যস্ত, যে কারণে আমরা এগুলোতে আতঙ্কিত নই, ভয়ও পাই না। এবং বাইরে আসলে মানুষের মধ্যে সেই ধরনের আলোচনা আমি দেখিনি, তারা টুকটাক আলোচনা করছে, কিংবা হতে পারে যে পরিস্থিতি কি হতে পারে, কিংবা তারা আসলে মানে এখনো সেখানে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে রাওয়ালপিন্ডিতে। ধন্যবাদ তাসফিক পলক। আমি ডক্টর অয়নজিৎ সেনের কাছে যেতে চাই, ভারত থেকে যোগ দিয়েছেন তিনি। ডক্টর অয়নজিৎ সেন, একটু যদি বলেন যে বর্তমানে ভারত পাকিস্তানের যে পাল্টাপাল্টি হামলাটা চলছে, এটা দীর্ঘায়িত হয়ে যুদ্ধের দিকে যদি যায়, এই অঞ্চলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনার ঠিক করে শুনতে পারলাম না প্রশ্নটা। আমি যেটা জানতে চাইছিলাম যে বর্তমানে ভারত পাকিস্তানের যে পাল্টাপাল্টি হামলাটা চলছে, এইটা যদি দীর্ঘায়িত হয় এবং যুদ্ধের দিকে যায়, সেই ক্ষেত্রে এই অঞ্চলে এর প্রভাব, কি ধরনের প্রভাব পড়তে পারে? এখনো ক্লিয়ার না আওয়াজটা, তবে এটা আপনি যদি জানতে চাইছেন যে কিভাবে প্রভাব পড়তে পারে, মেজরলি যেই মানে পাকিস্তানে যা চলছে, আমি এইটুকু একটা ওভারঅল আমি আপনাকে এইটুকু এভাবে বলতে পারি যে গতকাল থেকে আজকের মধ্যে প্রথমত ভারতের তরফ থেকে এয়ার ডিফেন্স রাডার গুলোকে নষ্ট করা হয়েছে পাকিস্তানের। এছাড়া করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, টক, এগুলো অনেকগুলো জায়গায় কিন্তু ব্লাস্ট হয়েছে, যেগুলো এখন সব জায়গায় খবর ছড়িয়ে গেছে। এবং আরেকটা খুব জরুরি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। যদি অনেকে হয়তো ভাবছে যে অপারেশন সিন্দুর গতকাল পরশুদিন ছিল বা গতকাল রাত্রে এরকম ব্যাপার হয়েছে, শেষ হয়ে গেছে। অপারেশন সিন্দুর ইজ স্টিল গোয়িং অন, এখনো চলছে। 100-রও বেশি যারা টেররিস্ট আছে তাদের প্রাণ গেছে। দেখুন, এরকম একটা অবস্থায় যখন যুদ্ধর কাছাকাছি একটা অবস্থায় পৌঁছয়, তখন একটা দেশ একটা কথা বলবে, আরেকটা দেশ আরেকটা কথা বলবে। তবে এইটুকু আমি বলতে পারি যে যতজনের যতগুলো প্রাণহানি হয়েছে, তার মধ্যে ভারত যেভাবে অপারেশন সিন্দুরটা শুরু করেছিল, সেটাতে যেটা ভারতের লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু পূরণ করেছে। যেটা হচ্ছে যে যাতে আমজনের কোনো আঘাত না আসে, সেটা
সেটার উপরে বিশ্বাস রেখে সন্ত্রাসবাদীদের পতন হোক, এবং সন্ত্রাসবাদীরা এটাতে কিন্তু যত বেশি মারা গেছে সবাই কিন্তু সন্ত্রাসবাদী মেজরলি ছিলেন। এবং এখন যা স্থিতি চলছে এই দিকে ভারতের তরফ থেকে এখন ডিপ্লোম্যাটিক ভারত পাকিস্তানের এখন কিছুটা খোলা, কিন্তু তা সত্ত্বেও আমি এটা বলতে চাই যে যুদ্ধের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেরকম একটা অবস্থা থেকে যদি দেখি, তাহলে একটা জিনিস আমি ডেফিনেটলি বলতে চাই যে এখনই পুরো জিনিসটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। কারণ একটা হয় কেউই যুদ্ধ চায় না, তবে একটা জিনিস আমি বলতে চাই পরিষ্কার করে, মিলিটারিলি ভারত পাকিস্তান থেকে অনেকই, এই বিষয়ে কোনো সংশয় নেই। হ্যাঁ, তা তো অবশ্যই। ডক্টর সেন, একটা ব্যাপার যদি একটু বলেন যে হচ্ছে যুদ্ধ না, তারপরে একটা যুদ্ধ পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে এরই মধ্যে, তো এটা তো অস্বীকার করার উপায় নেই। তো এই পথটা নট মোর দ্যান 4 days। ডক্টর সেন শুনতে পাচ্ছেন? জি ডক্টর সেন, একটা ব্যাপার জানতে চাচ্ছি যে যুদ্ধ না, কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এর মধ্যে অস্বীকার করার কোনো উপায় নাই, তো এই পথই বেছে নিতে হলো কেন? একটা ব্যাপার যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সুরাহা সম্ভব ছিল কিনা? দেখুন, প্রাথমিকভাবে একটা জিনিস বলতে চাই যে এটার সূত্রপাত কোত্থেকে হলো। সূত্রপাতটা শুরু হলো সেই পেহেলগামের অ্যাটাক। সেই যে পেহেলগামে সন্ত্রাসবাদীরা অ্যাটাক করলো, ভারতের 26 জন লোক মারা গেল, এইটার থেকেই সবকিছু সূত্রপাত। কেননা এই সন্ত্রাসবাদীদের আশ্রয়টা কে দেয়? এত বছর, এতগুলো ডিকেড চলে গেল, এত বছর হয়ে গেল, এদেরকে আশ্রয় দেয় একমাত্র একটাই দেশ, সেটা হচ্ছে পাকিস্তান। এবং এটা কেউ পাকিস্তান কখনো ডিনাই করতে পারবে না, কারণ পাকিস্তানের বিদেশমন্ত্রী কিন্তু এটা একটা ইন্টারভিউতে অলরেডি মেনেও নিয়েছে যে অনেক বছর ধরে তারা সন্ত্রাসবাদীদের নিজেদের দেশে রাখছেন। আর সেই সন্ত্রাসবাদীরা যদি আজকে ভারতে ঢুকলো, কালকে অন্য কোনো দেশে ঢুকতে পারে, তারপরে অন্য কোনো দেশে ঢুকতে পারে। মানে ভারতের তরফ থেকে একটাই পয়েন্ট যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধটা পাকিস্তান বা এবিসিডির সঙ্গে নয়, এবং এই সন্ত্রাসবাদীদের যারা পালন পোষণ করছে তাদের এগেনস্টে এই যুদ্ধ। আর সেটাতে যদি পাকিস্তানি বা কোনো পাকিস্তানি মিনিস্টার বা সেনাধ্যক্ষ বা যে কেউ যদি সেটার মধ্যে জড়িত থাকে, তাহলে তিনিও এটার দায়ী হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর অয়নজিৎ সেন, এবং ধন্যবাদ তাশফিক পলক। আমি আশা করছি আপনি নিরাপদে দেশে ফিরবেন। ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশের সীমান্ত পারের বাসিন্দারা। শূন্যরেখা সংলগ্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এরপরও 2 দিনে ভারত পুশিন করেছে 136 জনকে। কুড়িগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব ব্যক্তিদের আটক করেছে বিজিবি। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানিয়েছেন সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত, কৃষকরা কোনো সমস্যায় পড়বেন না বলেও আশ্বস্ত করেন তারা। দেশের সীমানার সবচেয়ে নিকটবর্তী 2 দেশ ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থায় আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের সীমান্ত থেকে দূরে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিজিবি। একই সাথে শূন্যরেখা সংলগ্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। তবে যুদ্ধাবস্থার ডামাডোলের আড়ালে পুশ ইন করার চেষ্টা চলছে। এরই মধ্যে খাগড়াছড়ি, কুড়িগ্রাম ও মৌলভীবাজার থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে 136 জনকে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে যায়। এই কারণে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করেছে বিজিবি। কোনো অচেনা মানুষ যদি আসে তাইলে বেটিয়ার খবর দিতে বলছে। ওরা সীমান্ত আছে, আমরা সীমান্ত থাকি, আমাদের ভয়ের চোখে আমরা আশা করি। বিজিবি মাইকিং করছে, করাই করছে যে আপনারা কেউ ভারতে যায়েন না, করেন না, ঘাস গরু টরু এলে আপনারা নিয়েন না, একটু সাবধানে থাকেন, থাকেন। আমরাও আছি, আমাদের বিজিবির সাথে আমরাও আছি। বিএসএফ আমাদের ওই পাশের নাগরিককে পার করে দিল, কোনো আলোচনা না করায়, তো এটা ঠিক না। বৃহস্পতিবার সীমান্তে বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলোতে সাইকেলে টহল দিচ্ছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জনবল, বসানো হয়েছে তল্লাশি চৌকি। বাংলাদেশের লোক বাংলাদেশের জমিতে কাজ করতে যায়, ওই বিএসএফ মনে করে ওরা ইন্ডিয়াতে ঢুকছে, এই কারণে বাংলাদেশের লেবারদেরকে গালাগালি করে ধরে নিয়ে যায়। আইতে আন্দারে বিএসএফ এইদিকে ঘুরে
লাইট মারে। যেহেতু সীমান্ত এলাকায় থাকি আমরা একটু আতঙ্ক মনে হয়। দেশের সীমান্ত এলাকায় কৃষকদের ধান কাটতে কোনো সমস্যা নেই জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। এরপরও অবৈধভাবে পুশ ইন, বিএসএফের তৎপরতা বৃদ্ধি সহ সামগ্রিক পরিস্থিতিতে আতঙ্কিত সীমান্তবাসী। শিগগিরই রাষ্ট্রীয়ভাবে সংকট সমাধানের প্রত্যাশা তাদের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রংপুর সেন্টার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ, সীমান্ত পরিস্থিতি আর সীমান্তের নিরাপত্তা সতর্কতা নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। ইশরাত, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে রংপুর বিভাগের 6টি জেলা, বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 6টি জেলাই সীমান্ত ঘেঁষা জেলা। এখানে প্রায় ভারত বাংলাদেশের সীমান্ত পথ রয়েছে 1060 কিলোমিটার। আজকে আমরা সকাল থেকেই বিভিন্ন সীমান্তে কাজ করেছি, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় নাগরিকদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে ভারত পাকিস্তানের যে ক্রমবর্ধমান পরিস্থিতি সেটি বাংলাদেশ সরকার পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত পাড়ের মানুষও কিন্তু গণমাধ্যমে নজর দিচ্ছে এবং তারা গণমাধ্যমের বদৌলতেই সেখানকার সেই পরিস্থিতিগুলো জানতে পারছে। ফলে সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত থাকলেও সীমান্ত পাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কমতি নেই। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে সীমান্ত পাড়ে ধান কাটতে পারবেন কৃষকরা, কিন্তু আমরা যখন কৃষকদের সাথে কথা বলেছি কৃষকরা বলছেন সীমান্ত লাগোয়া তাদের যে কৃষি জমি সেখানে তারা যেতে পারছেন না। বিজিবির পক্ষ থেকে কৃষি জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছে যে শূন্য রেখার আশেপাশে তারা যেন না যান, সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হচ্ছে এবং বিজিবি সেখানে টহল জোরদার করেছে। তো ফলে কৃষকরা কিন্তু সেই জায়গাটায় যেতে পারছে না। অন্যদিকে বিএসএফ সদস্যরাও এই কৃষি জমি লাগোয়া স্থানগুলোতে যখনই তারা যাচ্ছে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে বলেও কিন্তু এই স্থানীয় নাগরিকরা তারা অভিযোগ করছেন। এবং সবশেষ যে তথ্য আমার সহকর্মীর কাছ থেকে আমি পেয়েছি, আজকেও কিন্তু ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে 10 জন ভারতীয় নাগরিককে তারা আটক করেছে বিজিবি। অর্থাৎ পুশিনের যে ঘটনা সেটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠা বা আতঙ্ক রয়েছে। এবং আমরা দেখেছি সীমান্ত লাগোয়া স্থানগুলোতে কিন্তু যে জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নেই সেখানে বিজিবির পক্ষ থেকে অধিক সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, কোনো রকম অচেনা বা অপরিচিত মানুষের আনাগোনা দেখলেই যেন বিজিবিকে খবর দেওয়া হয় এবং পাশাপাশি যেন ওপার থেকে কোনো লোকজন যেন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঘটাতে না পারে এজন্য বিজিবি কোথাও কোথাও অস্থায়ী তল্লাশির চৌকিও নির্মাণ করেছে। এবং আমরা দেখেছি সীমান্তের অপর প্রান্তে বিএসএফ সদস্যরা সেখানে কিন্তু প্রতিবেশী দুই দেশের যে যুদ্ধ পরিস্থিতি এটা নিয়ে সীমান্তের সাধারণ মানুষের ভাবনাটা কি? সীমান্তের সাধারণ মানুষের ভাবনা খুবই স্পষ্ট। তারা যেটি বলছেন তৃতীয় দেশ বাংলাদেশ, অর্থাৎ ভারত পাকিস্তানের পরেই কিন্তু বাংলাদেশ, এই বাংলাদেশে তাদের জন্য চলমান উত্তেজনা বাংলাদেশের জন্য না আসে সেজন্য তারা সরকারের আসলে হস্তক্ষেপ কামনা করছে এবং আরও বেশি অধিক সতর্ক অবস্থানে তারাও রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকবার জন্য তাগিদ দিচ্ছে। একই সাথে তারা যেটা বলছে ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান যে চলমান পরিস্থিতি সেটি আসলে আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মধ্য দিয়ে হোক বা যে কোনোভাবে হোক এটি যেন প্রশমিত করা হয়, শান্ত করা হয়, সেটি কিন্তু সীমান্তের পাড়ের মানুষও চাচ্ছেন। এবং সীমান্তের পাড়ের মানুষ যেটি মনে করছেন যে ভারত পাকিস্তানের এই ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে এর প্রভাব কিন্তু বাংলাদেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে পড়বে। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের যে পণ্যের বাজার, সেই পণ্যের বাজার অস্থিতিশীল হতে পারে। ফলে মানুষজনের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা তো আছেই, পাশাপাশি সীমান্ত পরিস্থিতির যেন উত্তেজনা তৈরি না হয় সেজন্যও কিন্তু তারা একটা ভয়ের মধ্যে আছেন এবং সেজন্য তারা প্রার্থনাও করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তারা তাকিয়ে আছেন। তো সব মিলিয়ে যদি ঈশ্বর আমি আপনাকে বলি, এই যে রংপুর বিভাগে প্রায় 1060 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে এবং 6টি জেলা লাগোয়া ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, এই পুরো সীমান্তেই বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে তৎপরতা সেটি বেশ জোরদার এবং শক্তিশালী রয়েছে এবং সীমান্ত পাড়ের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে আশার বিষয় হলো এখনো পরিস্থিতি শান্ত রয়েছে। ইশরাত, ধন্যবাদ মাজেদ মাসুদ। যুদ্ধ বেঁধেছে ভারত পাকিস্তানে, আর ঢাকার পুঁজিবাজার থেকে একদিনেই উধাও হয়ে গেছে 10,000 কোটি টাকা। পাকিস্তানে হামলার পর খোদ মুম্বাই স্টক মার্কেটের সূচক চাঙা হলেও ঢাকার পুঁজিবাজারের সূচক 149 পয়েন্ট কমে যায়। সামরিক উত্তেজনায় যেখানে ভারতীয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী সেখানে দেশে এমন পতন যৌক্তিক নয় বলছেন সংশ্লিষ্টরা। আতঙ্ক ছড়িয়ে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা তার তদন্ত চান তারা।
মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনা করে। এর প্রভাবে বুধবার ভারতের পুঁজিবাজার সেন্সেক্স এবং নিফটিতে দেখা যায় ঊর্ধ্বমুখী। দিন শেষে সেন্সেক্সের সূচক বৃদ্ধি পায় 106 পয়েন্ট। তবে পাকিস্তানের চিত্র কিছুটা ভিন্ন, সেখানে সূচক কমে কিছুটা। তবে ওই দিন ঢাকার প্রধান পুঁজিবাজার ডিএসসির প্রধান সূচক 149 পয়েন্ট পড়ে যায়। দর হারায় অধিকাংশ কোম্পানির শেয়ার। এদিন ডিএসসির মূলধন থেকে বেরিয়ে যায় 10,000 কোটি টাকার বেশি। তবে বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হতাশ বিনিয়োগকারীরা। ভারতে যুদ্ধ লাগছে, ভারতে কালকে ইন্ডেক্স 100-র উপরে ভাসছে। এই যুদ্ধতে কোনো প্যানিক হওয়ার কিছু নাই। এটা জাতিসংঘ আছে, বড় বড় দেশ আছে, এটা মীমাংসা হয়ে যাবে। এটার জন্য কোনো সমস্যা না। সমস্যা হলো আমাদের মাকসুদ কমিশন। গতকাল বাজার ভারত পাকিস্তানের যুদ্ধ লাগছে, আমাদের দেশে আইসা এটা পুঁজিবাজারে এফেক্ট হয়েছে। 150 পয়েন্ট নাই। আমরা আজ যা মানবতার জীবনযাপন করতেছি বর্তমান এই মাকসুদ কমিশন ওনারে না সরান পর্যন্ত আমাদের 20 লক্ষ বিনিয়োগকারীর আস্থা নাই। 35 লক্ষ বিনিয়োগকারী আপনাদের কাছে বড়, নাকি ডিপার্টমেন্টের 2-1 জন দায়িত্বপ্রাপ্ত লোক তারা আপনাদের কাছে বড়? এটা আমার ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে এটা আমার জানার ইচ্ছা। প্রতিবেশী দুই দেশের সামরিক উত্তেজনার প্রভাবে দেশের পুঁজিবাজারে এমন অবস্থা অযৌক্তিক। এমন উল্লেখ করে আতঙ্ক ছড়িয়ে কেউ সুযোগ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক এই চেয়ারম্যানের। ভারতের পুঁজিবাজারে তেমন কোনো প্রভাবই পড়ে নাই। পাকিস্তান বাজারে হয়তো 1.6% কমেছে, আর বাংলাদেশের বাজারে 3% কমলো। এটা তো কোনো যুক্তি নেই। বাংলাদেশ তো ইনভলভই নাই এই যুদ্ধের সঙ্গে। তো সুতরাং এটা কী কারণে পড়লো, কেউ একটা হুজুগ তুলে ফেলালো কিনা ইচ্ছা করে, এবং এই কম দামে সুযোগ নিয়ে শেয়ার কিনলো কিনা, এই ব্যাপারে একটা আমার মনে হয় ইনভেস্টিগেশন হওয়া উচিত। বাজারের এমন টালমাটাল পরিস্থিতিতে বৃহস্পতিবার লেনদেন শেষে মতিঝিলে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের ব্যানারে একদল ক্ষুদ্র বিনিয়োগকারী বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে রাওয়ালপিন্ডিতে হয়েছে ড্রোন হামলা। তাই পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের সব ম্যাচ। পিএসএল এর ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে স্টেডিয়াম এলাকায় হয়েছে এই হামলা। তাই ম্যাচ ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে পিসিবি কর্তৃপক্ষ। আজ পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ ছিল, কিন্তু ম্যাচের ঘন্টা কয়েক আগে স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন হামলা হওয়ায় সেখানে আর ম্যাচ আয়োজনের পক্ষে নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে সব ম্যাচ করাচিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।